আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য যাদের উচ্চতর গণিত সাবজেক্ট আছে, কিন্তু উচ্চতর গণিত ত্রিকোণমিতি চ্যাপ্টার, যেটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে আজকে আমরা দুটো ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথ গুলা পরীক্ষাতে সচরাচর আসে তোমাদের, কিন্তু যাদের যাদের এমন আছে যে এখন পর্যন্ত ম্যাথ হায়ার ম্যাথটা তোমরা ওইভাবে পড়তে পারো নাই, অথবা অনেক বেশি সমস্যা আছে, আজকের ক্লাসটা তাদের জন্য। আচ্ছা, আজকে আমি সম্পূর্ণ বেসিক দিয়ে বুঝাবো না, আমি দুইটা ম্যাথ করাবো, ম্যাথের মধ্যে আমি বেসিক যতটুকু দেওয়া দরকার ততটুকু দিব। আর ক্লাসটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে করবে, মনোযোগ দিয়ে করলে এই ত্রিকোণমিতির যতটুকু আহ দরকার তোমাদের আর কি ম্যাথ করার জন্য ওইটুকু তুমি বুঝতে পারবে। ম্যাথ দুটো ভালোভাবে তুমি শুধু বুঝলে ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমরা অ্যান্সার করতে পারবে যদি এখান থেকে কোশ্চেন করে। আচ্ছা, তো এইটুকু ম্যাথটা করার আগে যতটুকু বেসিক দরকার আমি একটু দিয়ে নেই। বেসিক বলতে তেমন কিছুই না, আমাদের একটু চতুর্ভাগ সম্পর্কে জানতে হয়। আচ্ছা, চতুর্ভাগ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে দেখো। এই এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ওয়াই অক্ষের ধনাত্মক দিককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই অক্ষের ঋণাত্মক দিককে ওয়াই প্রাইম অথবা ওয়াই বার দ্বারা প্রকাশ করা হয়। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুকে ছেদ করে সেই বিন্দুটা হলো মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি দেখো, বেসিক দিতে গেলে অনেক বেসিক দেওয়া যায়, কিন্তু আজকের ক্লাসের জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই দিব। এখন দেখো, এই যে আমরা এখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম, দুইটাকে একটা বিন্দুতে সেট করছি, এটা হলো আমাদের মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু। এখন দেখো তো এটা আমাদের কয়টা ভাগে ভাগ করছে, এখানে চারটা ভাগে ভাগ হয়েছে না? এই যে প্রথমের যেই উপরের ডান পাশের কর্নারটা আছে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। তারপরে এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এটার নাম হলো তৃতীয় চতুর্ভাগ। তারপরে এটার নাম হলো চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কয়টা ভাগে ভাগ করলাম, চতুর্ভাগকে চারটা ভাগে ভাগ করলাম। এখন আমরা আজকে যে ম্যাথ দুটো দেখো, ম্যাথ দুইটাই আমাদের যেটুকু জানা লাগবে সেটা হলো প্রথম চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতি কোণ পক্ষ কয়টা, ছয়টা। কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক এবং কসেক। ঠিক আছে। আচ্ছা, ছয়টা ত্রিকোণমিতি অনুপাত, এই ছয়টা ত্রিকোণমিতি অনুপাত কিন্তু আমাদের চারটা চতুর্ভাগে কি পজিটিভ হয় না বা নেগেটিভ হয় না। তাহলে কোনটা কোন চতুর্ভাগে পজিটিভ অথবা কোনটা কোন চতুর্ভাগে নেগেটিভ, এটা কিন্তু আমাদের আগে ভালোভাবে জানতে হয়। দেখো তো, প্রথম চতুর্ভাগে মনে রাখবা, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ, তার মানে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক যেটাই হোক না কেন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, সবগুলোই ধনাত্মক হবে। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত কোনটা, সাইনের বিপরীত কোসেক, তাই সাইন এবং কোসেক পজিটিভ। এটা কিভাবে আসে এখন ওটা জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং ট্যানের বিপরীত কি, ট্যানের বিপরীত কট, ট্যান এবং কট পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, তারপরে চতুর্থ চতুর্ভাগে কি হবে, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ। ঠিক আছে, তাহলে ভাই আমরা তো দেখলাম কোনগুলো পজিটিভ, এখন আমাদের তো জানার দরকার কোনগুলো নেগেটিভ, তাই না? আচ্ছা, যদি আমরা পজিটিভ কোনটা কোনটা এটা জানি, নেগেটিভটা আসলে জানার দরকার নেই, কারণ এই চতুর্ভাগে সবগুলাই পজিটিভ, তার মানে যে ছয়টা আছে সবগুলাই কি হবে, ধনাত্মক হবে। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে সাইন এবং কোসেক ব্যতীত আরো চারটা ত্রিকোণমিতি কোণ আছে, এই চারটা কি হবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। ঠিক আছে। তারপর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট কি হবে, পজিটিভ হবে, ট্যান এবং কট পজিটিভ হইলে চারটা বাকি আছে, ওই চারটা কি হবে তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে কি হবে, কস এবং সেক, বাকি যে চারটা আছে ওই চারটা আমাদের কি হবে নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, এতটুকু আশা করি তোমার মাঝে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে একটা স্ক্রিনশট এখন তুলে নিয়ে পরেও তুলতে পারো, অথবা
তোমরা খাতায় হচ্ছে যে নোট করে দিলাম, যেভাবে দেখাচ্ছি কথা থেকে নোট করবা তাই হবে। তারপরে দেখো আমরা কোণগুলো হিসাব করি কোথায় থেকে, কোণগুলো আমরা সবসময় হিসাব করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিক অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের এই যে এক্স অক্ষটাকে বলা হয় 0 ডিগ্রি, ঠিক আছে? তারপরে আমাদের কোণগুলো কিন্তু হায়ার ম্যাথে রেডিয়ানে প্রকাশ করতে হয়, তাহলে আমরা রেডিয়ানে এটা 0, তারপরে এটাকে বলা হয় π/2 রেডিয়ান অথবা 90 ডিগ্রি। আচ্ছা, মনে হয় দেখা যাচ্ছে না, আমি নিচে লিখে, এটা হলো আমাদের π/2 রেডিয়ান, ঠিক আছে? তারপরে দেখো এটা হলো আমাদের পাই অথবা কি 180 ডিগ্রি বলি, যেটা এটাকে রেডিয়ান প্রকাশ করলে আসে পাই। এটা এটা আমাদের 3π/8 অথবা 270 ডিগ্রি। যদি তুমি এটাকে ইয়াতে লিখো তাহলে কত হবে? এটা হলো আমাদের 90 ডিগ্রির ভ্যালু, তারপরে এটা আমাদের 180 ডিগ্রি এর ভ্যালু, মানে ওই যে ডিগ্রিতে, ঠিক আছে? তারপরে এটা ডিগ্রিতে কত ডিগ্রি হবে? 270 ডিগ্রি। তারপরে এটা কত হবে? এটা হলো আমাদের 0 ডিগ্রিও বলতে পারি, আর যদি আমি সম্পূর্ণ পথটা ঘুরে আসি তাহলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমাদের রেডিয়ানে প্রকাশ করলে হবে 2π রেডিয়ান, ঠিক আছে? তাহলে 2π রেডিয়ান অথবা আমরা বলতে পারবো কি 360 ডিগ্রি। এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে এটুকু আশা করি ক্লিয়ার। এখন আমাদের ম্যাথ যখন করতে যাব এই কয়টা জিনিস আমাদের অবশ্যই জানা লাগবে, তার সাথে আমাদের কিছু আদর্শ কোণ যেগুলা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন আদর্শ কোণগুলা কি কি? আমরা যে কোণগুলোর মান মুখস্থ বসাই ওগুলো হলো আদর্শ, ঠিক আছে? যেমন 30 ডিগ্রি, 30 ডিগ্রির ভ্যালু সাইনের ক্ষেত্রে হোক, কসের ক্ষেত্রে হোক, সেকের ক্ষেত্রে হোক, যেটা ক্ষেত্রে হোক না কেন, 6টার ক্ষেত্রে আমরা কি সরাসরি বলে দিতে পারি না? আচ্ছা, তারপরে আমাদের সাইন 45 অথবা তোমার যেটা হোক মানে 45 ডিগ্রি আর কি, তারপরে 60 ডিগ্রি, তারপরে তোমার হচ্ছে কত ডিগ্রি? তো 90 ডিগ্রি, তাই না? এই যে চারটা 30, 45, 60, 90 চারটা মুখস্থ রাখলেই হবে। তাহলে দেখো এবার আমাদের দেখতে হবে যে 30 ডিগ্রি। আচ্ছা, এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে, আমি একটু মিশাই দিব আর কি এখন, ঠিক আছে? আচ্ছা, এই খেয়াল করো, আচ্ছা 30 ডিগ্রি এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাইলে কি হবে? 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে হয় π/6 রেডিয়ান, ঠিক আছে? তাহলে সাইনের ক্ষেত্রে মনে করো যে লেখা আছে সাইন π/6। আচ্ছা, এটা অনেক বেশি বোঝাবো। সাইন 30 ডিগ্রিতে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। এইভাবে আমরা লিখবো, আমরা সাইন 30 ডিগ্রি লিখবো না, কিন্তু আমরা জানি এটা ডিগ্রিতে প্রকাশ করলে 3 ডিগ্রি হবে, 3 ডিগ্রির ভ্যালু কত? হাফ, ঠিক আছে? তারপরে আমাদের 45 ডিগ্রি π/4, ক্লিয়ার? তারপরে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে প্রকাশ করা হয় π/3 দ্বারা। তারপরে 90 ডিগ্রি, এটা একটু আগে আমরা দেখে আসলাম কত? π/2। 180 ডিগ্রি কত? পাই। তারপরে 270 ডিগ্রি কত বলো তো ভাইয়া? 3π। লাস্ট আর একটা কত? 360 ডিগ্রি, এটা কত আমাদের? 2π। বুঝতে পারছো? ঠিক আছে না? আচ্ছা, এইটুকু। আর এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের যেটা মনে রাখতে হবে উপরের এই তিনটা ম্যাথ করতে যাবো যখন, তখন আমাদেরকে কি করতে হবে? কোণগুলোকে সবসময় সূক্ষ্ম কোণে প্রকাশ করতে হয়। সূক্ষ্ম কোণ কোনটা? 90 ডিগ্রির যে ছোট কোণগুলো থাকে ওগুলো কিন্তু সূক্ষ্ম কোণ বলা হয়। তাইলে দেখো তো এখানে সূক্ষ্ম কোণ কোনগুলা? 30, 45 এবং 60। এই তিনটা হলো আমাদের সূক্ষ্ম কোণ। বুঝতে পারছো? ডান। আচ্ছা, ঠিক আছে, এটুকু তোমরা একটু নোট করে নাও। তারপরে এখন আমাদের সূক্ষ্ম কোণ দেখলাম, এইবার আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা না জানলে কিন্তু তোমরা ম্যাথ করতে পারবে না, ঠিক আছে? এখন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের এইখানে যে কোণগুলো দেওয়া থাকে এই কোণগুলো কিন্তু স্থূল কোণ দেওয়া থাকে। এই স্থূল কোণগুলোকে আমাদের কি করতে হবে? সূক্ষ্ম কোণের মাধ্যমে নিয়ে আসতে হবে। সূক্ষ্ম কোণের মাধ্যমে নিয়ে আসার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। নিয়মগুলো কি কি দেখো, এটা ভালোভাবে নোট করবা। ত্রিকোণমিতিক অনুপাতে, সেটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাতে
কোণের মানকে কোণের মানকে এখন আমাদের কিভাবে প্রকাশ করতে হবে? কোণের মানকে সবসময় আমরা এই যে মনে করো এখানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন কস ট্যান কসেক কসেক যা খুশি তাই থাকতে, এটাকে আমাদের n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে এই ফাঁকা বক্স গুলোর এটার মধ্যে কি কি হতে পারে? ত্রিকোণমিতিক অনুপাত যে কোনোটা হতে পারে, ঠিক আছে? সাইন কস ট্যান কসেক কসেক এর মধ্যে পাই বাই 2 মানে কি হবে? এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, তার মানে এখানে n মানে কি? 90 ডিগ্রি এর সাথে n এর ভ্যালু আমাদের কি কি হতে পারে? এখানে n এর ভ্যালু 1 2 3 4 5 6 ডট ডট, যা কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাইলে এই যে আমরা যে n টা লিখলাম, n মানে কি? 90 ডিগ্রির গুণিতক বলা হয় এটা, ঠিক আছে? 90 ডিগ্রি এর গুণিতক। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হলো n এর মান জোড় হলে একটা বিষয় হয়, n এর মান বিজোড় হলে আরেকটা বিষয়। এটা কি হবে? যখন n is equals to যদি জোড় সংখ্যা হয়, n is equals to জোড় সংখ্যা হলে, n is equals to যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে কি হবে? ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। আচ্ছা, এটা গেল। তার মানে এখানে যদি সাইন থাকতো, এখানে যদি সাইন থাকতো, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি হতো? সাইনই হয়ে থাকবে। আবার যদি কস থাকতো, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি? কস হবে, তাই? তাহলে যদি আমাদের n এর মান জোড় হয়, তখন এখানে যেটা থাকবে আমরা পরবর্তী লাইনে ওইটাই বসাবো। কিন্তু n এর মান যদি বিজোড় হয়, n is equals to বিজোড় হলে, মানে বিজোড় সংখ্যা হলে আর কি, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে। এখন ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে কি হবে? এটাও তো আমাদের জানা লাগবে, তাই না? ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যদি তোমার ওখানে সাইন থাকে, এই যে মেন যে ম্যাথটা তাদের ওখানে মনে করো সাইন দেওয়া আছে, সাইন হয়ে যাবে কস, ঠিক আছে? আবার যদি কস থাকে, কসটাও কিন্তু সাইন হইতে পারবে। তারপরে ট্যান হয়ে যাবে কট, আর আরেকটা সেক হয়ে যাবে কোসেক, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে যাবে। আর চেঞ্জ হওয়ার পরে আমাদের মান বসাবো কোনটা? এই যে লাস্টে থিটা আছে না, সামনের অংশটুকু, তখন আর কোনো কাজ থাকবে না, আমাদের অ্যান্সারে কোনটা বলবে? থিটাটাই বসবে শুধু, ঠিক আছে? থিটার ভ্যালু যেটা আমরা ওখানে বসাবো প্লাস মাইনাস আকারে, ওটা এটার সাথে বসাই দিতে হবে। বুঝতে পারছো? এই বেসিকটুকু লাগবে। তাহলে আমাদের কি হলো? ত্রিকোণমিতিক অনুপাতের মানকে n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এর আকারে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? আর যদি আমাদের n এর মান জোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। n এর মান যদি বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মানটা চেঞ্জ হবে। এখন আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা একটু এটা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, দেখো তো, সেখানে দেখা যাচ্ছে মনে হয়, আমি এখানে একটা ছোট্ট ম্যাথ করাই, বেসিকটা আছে থাক এভাবেই। দেখো, cos 19 পাই ডিভাইডেড বাই 3, এই ম্যাথটা এখন আমরা করব, ঠিক আছে? দেখো, তাহলে আমি এখানে কি করতে পারি? খেয়াল করো, প্রথমে cos যেমন ছিল তেমনই রাখলাম। তারপরে দেখো, এই জায়গাতে একটা নিয়ম মনে রাখবা, হরে কি আছে? হরে কত আছে? 3 আছে না? আগে আমরা 3 এর গুণিতক ধরে রাখবো। 3 এর গুণিতক কিভাবে বের করে? 3 এর ঘরের নামটা, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? n গুণিত 1 কত? 3। আমরা তো জানি যে না, পরবর্তী গুলো আশা করি না দেখাইলেও চলে। তোমরা যথেষ্ট বড় হইছো। তাহলে 3 এর গুণিতক কত কত হয় বলো তো? 3 6 9, তারপরে কত 12 15 18 21, এগুলাই তো হয়, তাই না? এখন দেখো, এই গুণিতক গুলার আশেপাশে লবের কোন মানটা যায়? গুণিতক গুলার আশেপাশে লবের কোন মানটা যায়? খেয়াল করে দেখো তো, গুণিতক গুলার আশেপাশে লব, এই যে এখানে আছে 19, 18, এটা যায় না? 18 যায়। তাহলে আমরা এবার এটাকে কিভাবে লিখবো? কোনটাকে আমরা লিখবো 18 পাই প্লাস, এখন দেখো 18 পাইয়ের সাথে যদি আমি আরো একটা পাই যোগ দিই, তাহলে তো 19 পাই হবে, ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? যেটা কাছাকাছি পাবা তুমি, যেখানে এখানে কোন যেটা দেওয়া থাকবে ওটার কাছাকাছি যেটা পাবা ওইটা বসাবো, ঠিক আছে? তাইলে এবার আমরা কি করতে পারি? cos হরকে আমরা কি করতে পারি? দুটো লবণে 4 আলাদা ভাবে দিয়ে দিতে পারবো। তার মানে 18 পাই ডিভাইডেড বাই 3 প্লাস পাই বাই ডিভাইডেড বাই 3। তারপর এখানে আমি কি করতে পারবো? cos কত থাকবে?
6 পাই প্লাস পাই বাই 3। আচ্ছা, তারপরে দেখো তো এখানে আমি কি করতে পারবো, 6 পাই। আমাদের মেন নিয়ম কি ছিল, পাই বাই 2 তৈরি করতে হবে, কিন্তু আমার এখানে পাই আছে, তাই না? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো কিনা দেখো তো ভাইয়া, cos 6 পাই। এখানে আমাদের পাই বাই 2 তৈরি করা লাগবে, তাই পাই বাই 2 লিখলাম। এখন আমাদের মিলাইতে হবে কত, 6 পাই। আচ্ছা দেখো তো, আমি যদি সামনে 12 দ্বারা গুণ করে দিই তাহলে কি আমাদের 6 পাই চলে আসে না? তাহলে 12 দ্বারা গুণ করলে 6 পাই চলে আসে। এবার প্লাস পাই বাই 6। দেখো তো আমাদের মেইন ফর্মেটে চলে আসছে কিনা, মেইন ফর্মেটে কিন্তু চলে আসছে, a পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, 12 পাই বাই 2 প্লাস পাই বাই 3। এখন এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, প্লাস মাইনাস থিটার পরিবর্তে এখানে কি আছে, প্লাস আসছে, তাই না? আচ্ছা, তাহলে আবার দেখো তো এখানে a এর মান কত, a এর মান এখানে কত, 12 না? 12 জোড়। তাহলে এটা আমাদের দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে কি হবে না। এদের মান যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। তাহলে এবার কি হবে বলো তো, পাশে করাই। তাহলে এর মান কত, জোড়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত cos ছিল cos থাকে, তাহলে কি হবে, cos পাই বাই 3। এই যে পরে যে থিটাটা থাকে ওই থিটাটা বসে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে cos কত হলো, পাই বাই 3। এখন আমাদের একটু আগে চতুর্ভাগ শিখে আসলাম না, একটু আগে চতুর্ভাগ শিখে আসলাম, চতুর্ভাগ অনুসারে এখন দেখতে হবে যে এই ভ্যালুটা প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখো আমরা দেখছিলাম কি, এখন আমাদের যে মেন কোণটা ছিল, এই কোণটা কোন চতুর্ভাগে আমাদের এটা দেখতে হবে, ওই চতুর্ভাগে এখন ওটা আমাদের প্লাস নাকি মাইনাস সেটা বুঝতে হবে, তাই না? খেয়াল করে দেখো তো, এই যে এইখানে এই 19 পাই বাই 3 কে ভেঙে তো আমি এটা পাইছি, cos 6 পাই প্লাস পাই বাই 3। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা যখন এই যে চতুর্ভাগের আমরা হিসাবটা করছিলাম তখন কি করছিলাম, বোঝাইতে সুবিধা হবে। দেখো এটা কি ছিল, 0 পাই বাই 2, তারপরে কত পাই 3 পাই বাই 2, তারপরে 2 পাই, তাই না? আচ্ছা, এগুলো ছিল, তাই না? তাহলে এইবার দেখো তো, আমাদের এইখান থেকে শুরু করে আমি যদি এতদূর পর্যন্ত আমরা ঘুরে আসি তাহলে এটা কতটুকু কোণ বোঝায়, 2 পাই কোণ বোঝায় না, 2 পাই। এইখানে আমি কোণটা কতবার ঘুরছি 2 পাই পর্যন্ত, 6 পাই না? তাহলে দেখো একবার ঘুরলে 2 পাই এতদূর পর্যন্ত, আমি যদি আর একবার ঘুরি তাহলে কত দূর, 4 পাই, আরেকবার যদি ঘুরি তাহলে কত হবে আমাদের, 6 পাই, তাই না? 6 পাই, তাহলে পুরোটা আমি ওখানে ঘুরে আসলাম 6 পাই, তারপরে 6 পাই প্লাস পাই বাই 3। পরের যে কোণটা থাকে এটা সূক্ষ্ম কোণ থাকে, তাহলে আমি পাই বাই 3 পর্যন্ত গেছি, পাই বাই 3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এতদূর আসার পরেও আমি উপরের দিকে কতটুকু গেছে আমাদের, 60 ডিগ্রি অথবা পাই বাই 3। এই যে তার মানে আমাদের মনে করা যে এই কোণটা প্রকাশ করছে, এই কোণটা, ঠিক আছে? এখন এটা কোন চতুর্ভাগে হচ্ছে, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানি বলতো ভাইয়া, প্রথম চতুর্ভাগে অপোজিট, তাই না? তার মানে সবগুলো পজিটিভ, তাহলে কজের ভ্যালুটা কি হবে, অবশ্যই পজিটিভ হবে। যদি ওই চতুর্ভাগে কজের ভ্যালুটা নেগেটিভ হতো তখন আমরা সামনে একটা কি বসাতাম, মাইনাস বসাতাম। কিন্তু এটা যেহেতু প্রথম চতুর্ভাগে লিখছে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সবগুলো পজিটিভ, তাহলে আমাদের কি হবে, কজের ভ্যালুটা পজিটিভ, সামনে প্লাস দেওয়া দরকার নেই। তাহলে এখন আমাদের কি হবে বলো, cos পাই বাই 3, cos পাই বাই 3 মানে কত, হাফ না? দেখো তো তাহলে ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত, হাফ, ঠিক আছে? তাহলে হাফ হলো আমাদের, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা একটু বেসিক দেখলাম, বেসিক অনুসারে একটা ম্যাথ দেখলাম। এখন আমরা আমাদের তোমাদের যে পরীক্ষায় মেইন যে ম্যাথটা আসে, হ্যাঁ, ওই ম্যাথ আমরা করবো দুইটা। এই বেসিকটা করার পরে তোমরা কাজ করবে, তোমাদের বইয়ে যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারে ইজি টাইপের স্লোগান গুলো দেওয়া আছে 8.3 প্রথমের দিকে দেখবা শর্ট কোশ্চেন দেওয়া আছে কিছু, শর্ট কোশ্চেন গুলো তোমরা সবগুলো সলভ করবা নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা সলভ করলে দেখবা যে হচ্ছে যে ম্যাথ গুলো করতে আরো বেশি ইজি হচ্ছে। ম্যাথ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কি উপকার আসবে, তত তুমি হচ্ছে যে ভালো ম্যাথ করতে পারবা, ব্রেন তত শার্প হবে। ম্যাথ দেখলে তুমি বুঝতে পারবে আমাকে এরপরে বলতে হবে কি করা যায়, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? তোমাদের 8.3 এর একটা ম্যাথ, সেটা হলো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, ঠিক আছে? ম্যাথটা আমরা একটু দেখি, লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। আচ্ছা ম্যাথটাকে একটু তুলে, ঠিক আছে? ম্যাথটা হলো এমন, cos 17/35, so bracket ইউজ করা হয়, plus cos 13 pi divided by 10 plus
cos 9 pi by 10 plus cos pi by 10 is equals to প্রমাণ করতে দিছে 0। এটা সমান সমান 0, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কি? এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? সরি, লেফট হ্যান্ড সাইড একটু দাও। লেফট হ্যান্ড সাইড কত? cos 17 pi by 10, এটা তুলে, ঠিক আছে? এবার আমরা তখন করছিলাম কি একটার ক্ষেত্রে, এবার কি একসাথে কতগুলা? একসাথে 4টা, তাই না? তাহলে দেখো তো এবার আমরা কি করবো, প্রত্যেকটা কিভাবে ভাঙবো। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে হরে একটু তাকাই দেখো, সবগুলাতে কি সেম আছে, তাই না? তাহলে আমি কি বলছিলাম, হরে যেটা থাকবে হরের গুণিতক আকারে প্রকাশ করতে হবে তোমাকে, তাই না? লবটাকে, তাহলে হরের গুণিতক আকারে আমরা লবকে প্রকাশ করবো। হরে কত আছে? 10, 10 এর গুণিতক কত হতে পারে? 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এইবার আমরা দেখবো কাছাকাছি কোনটা চাই, তাই না? 17 এটা 10 এর কাছাকাছি না 20 এর কাছাকাছি? অবশ্যই 20 এর কাছাকাছি। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? cos 17 pi কে আমরা লিখতে পারবো 25। 25, এবার 25 এর সাথে কিছু যোগ অথবা বিয়োগ করলে আমাদের মিলাইতে হবে এটা, তাই না? তাহলে 25 থেকে যদি আমি 3 pi বিয়োগ করি তাহলে তো আমাদের 17 টা হয়ে যায় ডিভাইডেড বাই 10। দেখো এখানে কিন্তু মাইনাস আকারে প্রকাশ, এটা কিন্তু একটা করছি আমরা দেখেছি প্লাস আকারে প্রকাশ করছিলাম। প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কোনো একটা বিষয়, ঠিক আছে? প্লাস cos 13 pi। আচ্ছা দেখো তো এটা কি 10 এর কাছাকাছি না? 20 থেকে 7 বিয়োগ করলে তোমার 13 হয়, কিন্তু 10 এর সাথে 3 যোগ করলে কত হয়ে যায়? 13 হয়ে যায়। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? cos 10 pi প্লাস 10 pi এর সাথে কত যোগ করা লাগবে? 3 pi যোগ করা লাগবে ডিভাইডেড বাই 10। ক্লিয়ার? পরবর্তীতে তাহলে কি হবে? সেম একই ভাবে cos, আচ্ছা 9 pi কার কাছাকাছি? অবশ্যই 10 এর কাছাকাছি। তাহলে এবার আমরা কি করতে হবে এখানে? 10 pi, 10 pi থেকে দেখো তো এটা 9 pi মিলাইতে হবে। একটা পাই যদি আমি বিয়োগ করে দিই তাহলে তো 9 pi মিলে যায় ডিভাইডেড বাই 10। আমাদের মেইনলি কাজ করতে হবে কি লগ দিয়ে, ঠিক আছে? ঘরে যাচ্ছে না তাই। প্লাস এবার দেখো সবচেয়ে ছোট যে মানটা দেওয়া থাকবে তুমি ওটাকে কি করবা? লিখে দিবা, যেমন ভাবে ছিল তেমন ভাবে লিখে দিবা। তাহলে cos pi by 10, ঠিক আছে? তাহলে এবার আমি এখানে কি করতে পারবো একটু খেয়াল করে দেখো। cos 20 pi by 10 কি করতে পারবো? সরি, সাউন্ড হতে পারে একটু, তোমরা একটু কনসিডার করে দিও, ঠিক আছে? তাহলে cos, এবার আমি কি করতে পারবো দেখো তো, এই যে হরটা কি করে দিয়েছিলাম, দুইটার নিচে আলাদা করে দিয়েছিলাম না? তাহলে cos 20 pi by 10 মাইনাস 3 pi by 10 প্লাস এখানে কি করতে পারবো? cos, দেখো 10 pi by, এখানে তোমরা যেহেতু ছোট নাই বুঝো তো নাকি, আমি এখানে একটা গ্যাপ দিই, ঠিক আছে? কিভাবে তুমি গ্যাপটা দিতে পারবা? দেখো 20 by 10 কত? 2 pi না? 20 by 10 মানে কত? 2 pi। তাহলে আমি এটা এক্সট্রা এভাবে লিখছি না, ঠিক আছে? আচ্ছা, যথেষ্ট বুঝো। তাহলে আমি এখানে কি করলাম? এবার দেখো তো 20 by 10 কত? 2 না? তাহলে 2 pi মাইনাস 3 pi by 10, বুঝতে পারছো? তারপর প্লাস cos 10 pi, এই যে 10 কে 10 দ্বারা ভাগ করলে 1, 1 দশমিক লেখার দরকার নাই, তাই শুধু পাই প্লাস 3 pi by 10 প্লাস cos, আবার কি 10 কে 10 দ্বারা ভাগ করলে কত? 1, 1 লেখার দরকার নেই, শুধু pi মাইনাস pi by 10 প্লাস cos pi by 10। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, আমরা এখানে কি করছিলাম? n pi by 2 আকারে প্রকাশ করছিলাম না? n pi by 2, দেখো আমি তোমাকে একটু সাইডে বোঝাচ্ছি, তুমি একটু লাইন গ্যাপ দিতে পারলে ভালো হতো, ঠিক আছে? তো pi by 2 আকারে প্রকাশ না করেও যদি তুমি বুঝতে পারো এখানে কি হয়, লিখে দিবা তুমি সরাসরি, কোনো হচ্ছে দিলে পরে। আমি একটা শুধু দেখেন তোমাকে বুঝাই, দেখো তো এইখানে কি আছে? 2 pi, তাই না? আচ্ছা 2 pi কে যদি আমি pi by 2 আকারে প্রকাশ করতে চাই, তো পুরো টাইম এখানে লিখি সাইডে, হ্যাঁ? cos 2 pi মাইনাস কত আছে? 3 pi by 10, 3 pi by 10 এটা আছে না? আচ্ছা দেখো তো আমি 3 pi কে কি লিখতে পারি? cos, আমার pi by 2 তৈরি করা লাগবে, তাই না? pi by 2 তৈরি করা লাগবে, তাহলে সামনে কত দ্বারা গুণ দিতে হচ্ছে? 4 দ্বারা গুণ দিলে তো pi by 2 তৈরি চলে আসে, তাই না? তাহলে দেখো তো এই যে আমাদের এখানে সামনে এর মান কত হলো? এবার 4 হলো না? এখানে কি ছিল? মাইনাস 3 pi by 10।
এখানে n এর মান কত হলো আমাদের 4, n এর মান 4, তাহলে আমাদের n এর মান জোড়গুণিত হলে কি ত্রিকোণমিতির মান চেঞ্জ হবে? হবে না। তার মানে এখানে যে cos ছিল cosটা কি হয়ে যাবে? cos ই থেকে যাবে, তাই না? তাহলে এখানে কি হবে? cos কত, আচ্ছা এখানে ব্র্যাকেট ইউজ করবা না, cos 3π/10। এখন আমাদের সামনে চিহ্নটা দেখতে হবে, চিহ্ন কি হবে? আচ্ছা চিহ্নটা কি হবে একটু খেয়াল করে দেখো তো। দেখতে হবে আমাদের এইটা কোন চতুর্ভাগে আছে, তাই না? এটা কোন চতুর্ভাগে আছে একটু খেয়াল করে দেখো। 2π থেকে আমরা একটা কোণকে কি করছি? বিয়োগ করছি, তাই না? তাহলে আমরা কি জানি বলতো, এই যে চতুর্ভাগে x অক্ষের ধনাত্মক দিক থেকে সম্পূর্ণ ঘুরে আসতে আমাদের কতটুকু হয়? 2π, তাই না? এতটুকু ঘুরে আসলে 2π, 2π থেকে কিছু একটা আমি কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করা মানে কি? এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে চলে আসে না? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের cos কি প্লাস না মাইনাস? প্লাস প্লাস, তাহলে আমাদের সামনে কি হবে? প্লাস। ক্লিয়ার? আচ্ছা তারপরে এবার দেখো এখানে পাই, পাই মানে কি বলতো? π/2 এর কত? দুর্গুণিত না বিজোড়গুণিত? আমাকে পাই মিলাইতে হবে, তাই না? cos pi প্লাস 3π/10। দেখো এখানে আমি কি লিখতে পারবো? π/2 সামনে কত দ্বারা গুণ করলে পাই মিলবে? 2 দ্বারা গুণ করলে মিলবে, তাহলে 2π/2 প্লাস 3π/10। বুঝতে পারছো? তাহলে দেখো তো আমাদের এই যে π/2 এর কি জোড়গুণিতক না? π/2 এর জোড়গুণিতক হলে কি আমাদের ত্রিকোণমিতিক পদ্ধতি চেঞ্জ হবে না, তাই না? এখানে কি ছিল? cos, cos ই থাকে, আর এই যে পরে থিটার মানটা এসে বসে 3π/10। এখন সামনে চিহ্নটা দেখতে হবে আমাদের। সামনে চিহ্নটা কি হবে খেয়াল কর। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত? পায়ের সাথে কিছু একটা আমি যোগ করছি না? পায়ের সাথে কিছু একটা আমি যোগ করছি, তার মানে দেখো তো আমার পাই কতটুকু হবে খেয়াল করে দেখো। আমি যদি মিশাই দিলাম পাই, এটা 0, এটা π/2, এটা পাই না? তার মানে এই যে আমি এখান থেকে এতদূর পর্যন্ত আসছি, আসার পরে তার সাথে কিছু একটা যোগ করছি, তাহলে এটা কোন চতুর্ভাগে চলে যাবে? এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসবে না? এই তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ না নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাইলে কি হবে বলতো? সামনে একটা মাইনাস। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো তো এইটা এবার এই যে এখানে দেখো আমি আর এটা করাচ্ছি না। পায়ের ক্ষেত্রে কি আসে? আমাদের জোড়গুণিতক আসে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি পায়ের ক্ষেত্রে আমাদের যে π/2 জোড়গুণিতক আসে। জোড়গুণিতক আসলে cos কি থাকে আমাদের? cos ই থেকে যায়, আর এই যে থিটার মানটা এসে বসে যায় cos π/10। এখন আমাদের দেখতে হবে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে। দেখো পাই, পাই থেকে আমরা কি করছি? আমি কিছু একটা বিয়োগ করছি না? তার মানে এটা কোন চতুর্ভাগ? দেখো আমি এতদূর পর্যন্ত আসলে এটা হতো কি আমাদের পাই, পাই থেকে কিছু একটা বিয়োগ করছি। কতটুকু বিয়োগ করছি? π/10। এটা থেকে সূক্ষ্মকোণ পরেরটা, তাহলে এই সূক্ষ্মকোণ বিয়োগ করলাম, তাহলে আমাদের এটা কোন চতুর্ভাগ বোঝাবে? আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বোঝাবে না? আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের cos প্লাস নাকি মাইনাস? cos দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু মাইনাস, তাই সামনে একটা কি আসবে? মাইনাস। ঠিক আছে? আর এই যে লাস্টেরটা যেমন আছে এটাকে তো আমরা ভাঙি নাই, যেমন ভাবে ছিল তেমন ভাবে রাখলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, cos 3π/10 প্লাস cos 3π/10 মাইনাস cos 3π/10 ক্যান্সেল, কাটা। তারপরে প্লাস cos π/10 মাইনাস cos π/10 সবগুলা কাটা চলে যাচ্ছে না? আর সবগুলা কাটা চলে গেলে আমাদের কি থাকবে? 0। আমাদের তো প্রমাণ এটাই চাইছিল, তাহলে এটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তুমি যদি এখানে জানি যে 4 লাইন করালাম এইভাবে করে রাখা, সব টিচার্স তোমাকে ফুল মার্কস দিবে। ঠিক আছে? আচ্ছা আর তুমি যদি মনে করো এর মধ্যে আমি একটু এক্সট্রা লাইন করবো, এই যে এখান থেকে ভাঙার পরে আমি একটা লাইন গ্যাপ দিলাম, তুমি চাইলে ওই লাইনটাও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ভেঙে করো অথবা লাইন গ্যাপ দিয়ে করো, টিচার তোমাকে মার্ক দিবে এখানে। ঠিক আছে? আচ্ছা এবার আমরা লাস্ট আরেকটা ম্যাথড, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো পরেরটা আরো বেশি হবে। ঠিক আছে? মিশাই দিলাম এটা। হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা ম্যাথ, 2 নম্বর ম্যাথটা, tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12। ঠিক আছে? দেখো ওইখানে cos দিয়ে দেওয়া ছিল কিন্তু যোগ আকারে দেওয়া ছিল, এখানে কি tan সবগুলাই tan কিন্তু কি আকারে দেওয়া আছে?
tan কিন্তু তোমাদের গুণ আকারে দেওয়া আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যেভাবে ভাঙছিলাম ওইভাবেই ভাঙবো, কিন্তু কি করছিলাম, ছোট সবচেয়ে যেটা ছিল ওটাকে যেমন ভাবে ছিল তেমন ভাবে রাখছিলাম। এখানেও আমরা সেম ওই কাজটা করবো। আচ্ছা, এটা তো রাইট হ্যান্ড সাইড করে, রাইট হ্যান্ড সাইডের মধ্যে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটু লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, tan পাই বাই 12, তারপরে tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12। সবচেয়ে ছোট কোনটা, এটা না? এটা যেমন আছে আমরা তেমন ভাবে রাখবো, ঠিক আছে। আচ্ছা, একটু দেখো তো, আমাদের 1 মিলে যেতে হবে। একটু ভাবো, আমি যদি এই যে x এর সাথে 1/x গুণ করি, কাটা চলে গেলে আমাদের কি চলে আসে 1 না? তার মানে একটা যেমন ভাবে আছে আর একটাকে আমরা 1 বাই, এই যে মনে করো আমি যদি এখানে আছে tan পাই বাই 12, আমি যদি কোনোভাবে 1 বাই tan পাই বাই 12 নিয়ে আসতে পারি, তাহলে কি হয়ে যাবে, এটা কাটা গেলে 1 চলে আসবে না? তাহলে আমাদের টার্গেট হবে কি ওই রকম টাইপের রাশিকে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি নর্মাল নিয়ম জানি, নিয়ম অনুসারে করলে দেখবে যে এমনি চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে পারবো, ফার্স্টে যেটা আছে ওটাকে ওইভাবে রাখবো, মানে ছোট যেটা tan পাই বাই 12 এটাকে এইভাবে রাখলাম। তারপরে tan 5 পাই বাই 12 আছে, এটাকে আমি কি লিখতে পারবো বলতো, tan 5 পাই বাই 12। দেখো এই জায়গাতে একটা বিষয়, সেটা হলো আমি তোমাদের একটু কি বলছিলাম যে হরে যেটা থাকবে ওটা গুণিতক আকারে প্রকাশ করবা, তাই না? আচ্ছা, হরে কি আছে দেখো তো, 12 আছে না? 12 গুণিতক কি হবে, 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36। তুমি এইভাবে প্রকাশ করবা। আবার যদি দেখো কোনো কারণে এই যে উপরে যে মানটা দেওয়া আছে, দেখো তো সবগুলো কি 12 আস্তে আস্তে বেশি চলে যাচ্ছে, ওটার কাছাকাছি তো কোনোটা নাই। তাহলে তুমি কি করবা, এগুলো মিলানোর ক্ষেত্রে 12 অর্ধেক কত হয়, 12 অর্ধেক 6 না? তুমি 6 এর গুণিতক আকারে প্রকাশ করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে দেখো তো 12 এর অর্ধেক কত, 6। তাহলে দেখো তো আমি এখানে 5 পাইকে কি লিখতে পারবো, 5 পাইকে লিখতে পারবো 6 এর গুণিতক আকারে। তাহলে কত, 6 6 দুগুণে 12। আবার দেখো যে 12 দিয়ে তো চলে গেল, তাই না? তারপরে দেখো এখানে 6 মিলাইতে হবে, 6 6 এর গুণিতক আকারে। তাহলে আমি কি লিখবো, 6 পাই। আমি কি মিলানো লিখবো কত, 5 পাই, তাই না? তাহলে 6 পাই থেকে যদি আমি একটা পাই বিয়োগ করে দিই, তাহলে কি চলে আসবে আমাদের, 5 পাই চলে আসবে না? 6 পাই মাইনাস 5 ডিভাইডেড বাই 12, ক্লিয়ার? তারপরে এটাকে কি লিখতে পারবো, 10। দেখো 7 পাই মিলানো লাগবে। দেখো তো আমি 7 পাই কিভাবে, এই যে 6 এর কাছে কত, 7 না? তাহলে আমি 6 এর গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে কি লিখতে পারবো, 6 পাই। এবার তার সাথে যদি আমি একটা পাই যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে দেখো তো। তারপরে 10 11 তে মিলাতে হবে। এইবার দেখো এটা কিন্তু 12 এর কাছাকাছি। তাহলে আমি কি লিখতে পারবো এবার এই জায়গাতে, বলো 10 12 পাই থেকে যদি একটা পাই বিয়োগ করে দিই, তাহলে তো আমাদের চলে আসে কত, 11 পাই ডিভাইডেড বাই 12, ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো, ফার্স্ট এটা নিয়ে তো আমরা কোনো কাজ করি নাই, যেমন ছিল তেমন থাকলো, তাই না? কিন্তু এটাকে আমরা কি লিখতে পারবো, 10 6 পাই, যে 6 কে 12 দ্বারা ভাগ করলে কত, যে 2 থাকবে না? তার মানে এই যে 6 পাই ডিভাইডেড বাই 12, এটা মানে কি হবে, পাই বাই 2 মাইনাস কত, পাই বাই 12, ঠিক আছে। কিন্তু দেন এখানে কি হবে, পাই বাই 2 প্লাস পাই বাই 12, মানে আমরা কি করলাম এখানে, যে 12 কে দুইটা নিচে আলাদা আলাদা ভাগ করে দিলাম, ঠিক আছে। তারপরে একটা কি হবে, 10 দেখো 12 কে 12 দ্বারা ভাগ করলে কত, 1। তার মানে কি থাকবে, শুধু পাই মাইনাস পাই বাই, ঠিক আছে। তারপরে দেখো তো আমরা কি করতে পারি, এখানে ফার্স্ট এরটা যেমন ছিল তেমন, 10 পাই বাই 12, ঠিক আছে। এবার দেখো আমাদের কি মেন নিয়ম কি ছিল, পাই বাই 2 এর গুণিতক আকারে প্রকাশ করা। এখানে কি পাই বাই 2 অলরেডি আছে না? আচ্ছা, পাই বাই 2 যদি থাকেই, পাই বাই 2 এর সামনে কোনো কিছু নাই, মানে কত আছে, 1 আছে না? পাই বাই 2 এর সামনে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 কি জোড় না বিজোড়, 1 বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। tan থাকলে কি হয় বলছিলাম, sin থাকলে হয় cos, tan থাকলে হয় cot, ঠিক আছে। এবার tan এর পরিবর্তে যদি বিজোড় হলে তো ওটা কি হয়ে যাবে, cot হয়ে যাবে, ঠিক আছে, cot। আর এই যে থিটার মানটা বসে যাবে, এখানে প্লাস থাকবে মাইনাস থাকবে, ওটার দিকে দেখার দরকার নেই। tan পাই বাই cot পাই বাই 12। এখন আমাকে লিখতে হবে কি সামনের চিহ্নটা, এটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো 90 থেকে আমি কোনো কিছু একটা বিয়োগ করছি, সূক্ষ্মকোণ বিয়োগ করছি, পরের কোণ সবসময় সূক্ষ্মকোণ, এটা মনে রাখবে। 90 থেকে আমি কোন একটা সংখ্যা, কোন একটা কোণ বিয়োগ করছি,
তাহলে 90 থেকে কোন একটা কোণ বিয়োগ করা মানে এটা কোণ চতুর্ভাগ। এই যে এটা আমাদের কি ছিল, আমাদের π/2 না, π/2 থেকে কিছু একটা বিয়োগ করছে মানে এটা কি প্রথম চতুর্ভাগে চলে আসবে আমাদের। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি সবগুলো প্লাস ছিল না, তাহলে কটটা এখানে কি থাকবে, সামনে প্লাস থাকবে। প্লাস মানে কি শূন্যের সামনে চিহ্নটা দেওয়া দরকার নেই, বুঝতে পারছো? এটা কেন? তার পরবর্তী দেখো tan, আমরা কি 90 ডিগ্রি, তাহলে আমাদের সামনে কিছু নেই, মানে 1 আছে, বিজোড় গুণিত হলে tan হয়ে যাবে cot। ঠিক আছে, cot। তাহলে আমরা কি করবে, পরবর্তী কোণটাই বসে দাও। এবার সামনে চিহ্নটা দেখতে হবে। দেখো 90 সাথে আমি কিছু একটা এবার কি করছি, যোগ করছি না, 90 সাথে আমি কিছু একটা যোগ করছি, তার মানে এটা কোন চতুর্ভাগে চলে যাবে। এই যে 90 মানে কি ছিল, এই অক্ষরটা, তার সাথে কিছু একটা যোগ করছি মানে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে না। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের tan পজিটিভ না নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan নেগেটিভ, তাহলে সামনে চিহ্ন কি বসবে, মাইনাস। ঠিক আছে, সামনে চিহ্ন বসবে মাইনাস। মাইনাস দিয়ে তুমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, বুঝতে পারছো? ঠিক আছে, ত্রিকোণমিতিক চিহ্নটা বসবে কোনটা দেখে, আমাদের মেন যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল ওটা দেখে, কিন্তু কখনো এটা দেখে বসাবা না, বুঝতে পারছো? কিন্তু লাস্টেরটা এখানে পাই আছে, পাইকে আমরা কি লিখতে পারবো, π/2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাই চলে আসবে না, তাহলে আমরা এই যে 2 কাটা গেল কি থাকে পাই এর সাথে। এবার দেখো তো আমাদের পাই আছে, π/2 এর তাহলে এটা কত গুণিত, জোড় গুণিত না, 2 আছে, জোড় গুণিত। যদি জোড় গুণিত হয় তাহলে tan চেঞ্জ হবে, জোড় গুণিত হলে tan চেঞ্জ হবে, tan এর মতনই থাকবে, আর এই যে পরে থিটার মানটা এসে বসবে, থিটা কত, π/2। এখন সামনে চিহ্নটা দেখতে হবে। দেখো tan 90 থেকে কিছু একটা আমি কি করছি, বিয়োগ করছি, তাই না? 90 থেকে 90 না, সরি, এটা কত, 180। 180 থেকে আমি কিছু একটা বিয়োগ করছি, তার মানে কি 180 কোনটা, এটা এই যে এখান থেকে এত আসলে 180 থেকে কিছু একটা বিয়োগ করা মানে কি এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে না। দ্বিতীয় চতুর্ভাগের tan কি, দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান মাইনাস, তাহলে তার সামনে কি বলবে, একটা মাইনাস। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা কি জানি, দুইটা মাইনাস একসাথে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা থাকলো না কি, ঠিক আছে, এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, মাইনাস ভ্যানিশ। ঠিক আছে, তাহলে এবার এখানে কি থাকলো, tan π/2। এখন দেখো তো cot π/12 কে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি বলো, cot θ ইজ ইকুয়াল টু কি, cot θ ইজ ইকুয়াল টু 1/tan θ না, 1/tan θ। তাহলে এবার cot π/12 কে লিখতে পারবো, থিটার পরিবর্তে এখানে π/12 আছে না, তাহলে cot π/12 ইজ ইকুয়াল টু 1/tan π/12। ক্লিয়ার? ইনটু আমার এখানে দেখো তো মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মাইনাস এর বসানোর দরকার নেই, তাহলে cot π/12 ইজ ইকুয়াল টু কি, 1/tan π/12। ঠিক আছে, তারপরে এই যে tan π/12 যেমন ছিল তেমনই রাখলাম। এবার এটা করলে আমাদের সুবিধা কি হলো, দেখো tan π/12 ইনটু 1 ডিভাইডেড বাই tan π/12 কাটা, এটা কাটা। আচ্ছা, সবগুলা কাটা চলে গেলে কি 1 থাকে না, সব জায়গায় তো 1 থাকে, গুণাকার আছে সবগুলা, এক গুণ করলে কি হয় আমাদের, সবগুলা কাটা গেলে 1 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা এবার ম্যাথ তো শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ম্যাথ গুলো তোমরা কি করবা, বইয়ে দেখবে যে আরো অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, ওই ম্যাথ গুলা তোমরা প্র্যাকটিস করবা, তারপরে বিভিন্ন বোর্ড কোশ্চেন খুলবা, বোর্ড কোশ্চেন খোলার পরে দেখবা যে ওখানে কিছু কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো তোমরা সলভ করবা। আর ম্যাথ তো করবা, তার সাথে তোমাদের কাছে আজকে কিছু একটা উপদেশ দিতে চাই। ঠিক আছে, উপদেশটা এটাই যে পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই তোমাদের। ঠিক আছে, পরীক্ষার অল্প কিছু সময় আসে, এপ্রিল মাসে তোমাদের এক্সাম, মাঝামাঝি পরেই, এপ্রিলের মাঝামাঝি পরে এক্সাম। তো কার কতটুকু সিলেবাস শেষ হয়েছে জানি না, তবে সিলেবাস তোমরা পড়া কন্টিনিউ করে দাও নিয়মিত। এমন করে না যে একদিন আমি 5 ঘন্টা পড়লাম, তারপরে দিন আমি আর পড়লামই না, একদিন আমি 10 ঘন্টা পড়লাম, তারপরে 2-3 দিন আমি বই ছুঁয়ে দেখলাম না। এই পড়া কিন্তু কোনো ইফেক্টিভ হবে না তোমার জন্য। কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখবা, দেখবা যে পড়া অটোমেটিক শেষ হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হলো পড়াশোনা তো করবা, সবচেয়ে মেইন ম্যান্ডেটরি যে বিষয়টা সেটা হলো তোমাদের কাছে আমার ভাই হিসাবে বলো, যে ভাই বলো, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক আছে, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে তোমার আল্লাহ নিশ্চয়ই তোমাদের কথা শুনবে। ঠিক আছে, আর অন্য ধর্মাবলম্বী যারা আছো তারা কি করবা, তাদের ধর্মীয় যে কাজগুলো আছে কাজগুলো বেশি বেশি করবা। যারা মুসলিম আছে তারা কি করবা, নামাজ পড়বা,
কোরআন শরীফ পড়বা, তাহাজ্জুদ সেবা করে আল্লাহর কাছে কি করবা, চাইবা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই তোমাদের নিরাশ করবেন না, ঠিক আছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি খুশি হয়। নামাজ পড়লে দেখবেন তোমার মনটাও প্রশান্তিতে থাকছে, আর মনটা প্রশান্তি থাকলে তোমাদের কি পড়াশোনাটাও দেখবে যে কি হচ্ছে ভালোভাবে। আর কোনো কোনো যদি কতক্ষণ নামাজ পড়তে গেলে তোমার টাইম চলে যাচ্ছে অনেক, এটা কোনো ব্যাপারই না। তুমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে যে তুমি কত ফোন রিলস দেখছো, এই করছো ওই করছো, ওটাতে তোমার কি অনেক টাইম চলে যায়। তুমি এদের থেকে দিনের মধ্যে কতটুকু সময় লাগে নামাজ পড়তে? নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না। তুমি কি করবে, নামাজটা ঠিক মতন পড়বা। আমার সাজেশন থাকবে, একটু পড়া শুরু করার আগে তোমরা সন্ধ্যার পরে একটু কোরআন শরীফ 2 রুকু 1 রুকু কিছু আয়াত তিলাওয়াত করবে, তিলাওয়াত করার পর পড়া শুরু করবে। ইনশাআল্লাহ সেই পড়াটা তোমাদের মাথায় থাকবে। আর চেষ্টা করবে ফজরের নামাজ, ফজরের নামাজটা হচ্ছে যেন মিস না যায়। ফজরের নামাজটা জামাতের সাথে পড়বা, জামাতের সাথে পড়ার পরে তারপরে হচ্ছে কি 2 রুকু কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ পড়ার পরে তোমরা পড়াশোনাটা শুরু করবে। দেখবা যে পড়তে অনেক বেশি ভালো লাগছে, আর পড়াটা কি তোমার অনেক ভালো মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে ক্লাসটা তোমরা যারা শেষ পর্যন্ত করলে অনেক 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 ধন্যবাদ। তারপরে ইনশাআল্লাহ আমরা ক্লাস নিয়ে আসবো, তোমরা ক্লাসটা দেখবে, পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাও। আসসালামু আলাইকুম।